দেখো, যেহেতু আগে স্টেটের সিলেবাসটা শেষ করছি, ওই জন্য স্টেটের সিলেবাসটা দেখাচ্ছি। মোরাল ফিলোসফিস মানে এথিক্স এর, ওয়েস্টার্ন এথিক্স এর যদি কিছু কারো যদি প্রবলেম থাকে এক্সট্রা করে আলাদা পরে বলবে। মনে হয় সব মোটামুটি করিয়ে দিয়েছি। আগের দিনের পিডিএফটা কি দিয়েছিলেন ম্যাডাম? কোনটা? আমি তো পাইনি। ওই আগের দিন একটা ক্লাস করালেন না? আচ্ছা, দেখো আমি এটা দিয়ে দিয়েছি, থিওরিজ অফ পানিশমেন্ট দিয়েছি, এইখানটা দিয়েছি, হেডোনিজম, লাস্ট হচ্ছে বেগোরিজম, ইউথানেসিয়াটা এসেছে লাস্ট, তারপরে আর তো কোনো ইউথ্যানেসিয়া আসেনি। দিয়েছি। আচ্ছা, মোরাল নন মোরাল অ্যাকশন দিয়েছি, ক্লাস করিয়েছি। হ্যাঁ, ওটা করালেন তো আগের আচ্ছা, দিন। অ্যানালিসিস অফ ভলান্টারি অ্যাকশন হয়েছে আলাদা করে? ঐচ্ছিক ক্রিয়া কি, ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তর, এটা কি হয়েছে? আলাদা করে হয়নি, কিন্তু এর আগে একটা করানো হয়েছিল, হ্যাঁ। ওর মধ্যে ছিল আচ্ছা, কিছুটা। ঐচ্ছিক ক্রিয়ার যে তিনটে স্তর রয়েছে, একটা হচ্ছে মানসিক স্তর মানে মেন্টাল স্টেজ, দৈহিক মানে বডিলি দৈহিক স্তর, আর একটা হচ্ছে আম, ওই এক্সটার্নাল। এক্সটার্নাল বাইরের, এটা এরকম কি পড়ানো হয়েছে? পস্টুলেট অফ মোরালিটি না না করিয়েছি জানি। আচ্ছা, নেচার অ্যান্ড অবজেক্ট এটা বাকি আছে, আমার মনে আছে, তো এটা এখন এই মুহূর্তে আমার ল্যাপটপে নোটটা নেই, এটা এখন মনে পড়ছে, এটা বাকি আছে, এটা করিয়ে দেবো। তো আমি আজকে না ভাবছি লজিক করাবো ক্লাস, ঠিক আছে? তোমরাও দেখবে, যার যেটা নেই মনে হবে নোটটা দেখে তোমরা একটু গ্রুপে দেখবে, দেখে যেটা নেই আমাকে মেসেজ করবে, আমি নোটগুলো দিয়ে দেবো আর ক্লাসগুলো করে দিব। মোটামুটি আমার মনে হচ্ছে শেষ হয়ে গেছে। তারপর কমেন্টের কৃচ্ছ্রতাবাদ ওইটা বাকি আছে। ও হ্যাঁ, বলেছিলে কৃচ্ছ্রতাবাদটা বাকি আছে। আচ্ছা, ওটা তাহলে আজকে করিয়ে দিই। আমি তো ভাবছিলাম লজিক করাবো, তারাও কৃচ্ছ্রতাবাদ নোট খুঁজি। আপনি যেটা করাতে চাইছেন করান, দরকার হয় ওটা পরে করাবেন। পরে করাবো, ওটাও সেদিনে অর্ধেকটা হলো, একটা ক্লাসের মধ্যে পুরোটা কমপ্লিট হলো না, বাকিটা রয়ে গেল। ঠিক আছে, তবে অন্য দিনে করিয়ে দেবো, একটু একটু করে বাকি থাকছে, এর ভলেন্টারি অ্যাকশনের স্টেপ গুলো আর রিগোরিজমটা। আর আচ্ছা, এটা নর্মাটিভ এথিক্স, মেটা এথিক্স, অ্যাপ্লাইড এথিক্স আলাদা করে কি বোঝাতে হবে এটা, না হয়ে যাবে? যদি বলো যে এটাও করে দেবো, তিনটেকে মার্জ করে একটা ক্লাসে করে দেবো। লজিকটা দেখো, এখানে খুব সামান্য আছে, কিন্তু এটা স্টেটের জন্য ঠিক আছে, কিন্তু স্টেটের পরে কিন্তু বিপিএসসি মেন এক্সামের জন্য আরো ডিটেলস পড়তে হবে, এখানে শুধু এটুকু বললে হবে না। আর যারা মনে করছো যে স্টেটের সিলেবাসটা করাচ্ছে আমাদের কোনো কিছু উপকারে আসছে না, একদম ভুল ধারণায় থাকবে, কারণ স্টেটের পুরো ফুল সিলেবাসটা নেটের সিলেবাসের একটা অংশ, অতএব কোনো চাপ নেই, নেটের সিলেবাসই শেষ হচ্ছে। দেখো, নেচার অফ লজিক বা স্কোপ অফ লজিক, যেটা সেটা আজকে শুরু করব, তারপরে ধীরে ধীরে সব যাবো ডিটেলসে। যুক্তিবিজ্ঞানের যে মিনিং, নেচার আর স্কোপ অফ লজিক, এটা আজকে আলোচনা করব। মানে কোথা থেকে যুক্তিবিজ্ঞান হলো, তার শুরুটা কি, কিভাবে যুক্তিবিজ্ঞানটা প্রোগ্রেস হলো মানে এগিয়ে গেল, এগুলো সংক্ষেপে রেখেছি এখানে। যুক্তিবিজ্ঞান যেটা হচ্ছে তর্কশাস্ত্র বলি আমরা, অন্য একটা নাম, এটার প্রকৃতি এবং সংজ্ঞা নিরূপণে যুক্তিবিজ্ঞানীদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সফিস্টরা যারা, সফিস্টদেরকে ভালো করে আমরা জানি, সফিস্ট নামে অভিহিত যারা গ্রিস দেশীয় দার্শনিকগণ, তারা যে তর্কমূলক আলোচনার রীতি উদ্ভাবন করেন। মানে সফিস্টরা কি বলেছিলেন যে তাদের কি মানে তারা কি শিক্ষাটাকে ব্যবসা হিসাবে ব্যবহার করেছিলেন, সেই জন্য বলছে তারা সফিস্ট নামে যারা গ্রিস দেশীয় দার্শনিক, তারা হচ্ছে তর্কমূলক আলোচনাটা প্রথম শুরু করেছিল। তাদের মূল উদ্দেশ্য কি ছিল? শিক্ষাদান, এবং প্রমাণ ও বা প্রতিষ্ঠা কিন্তু নয়, তারা শিক্ষাদান করবে। তাই তারা যুক্তি সহ সুদৃঢ়ভাবে তার মতটাকে প্রতিষ্ঠার পরিবর্তে অপরকে নিজের মত গ্রহণে বাধ্য করার কৌশল একটা রচনা ছিল, এবং সেটা প্রয়োগেই তারা সন্তুষ্ট থাকতো। অ্যাকচুয়ালি তাদেরকে বিদ্যা ব্যবসায়ী বলা হয়, এই ওয়ার্ডটা পড়িয়েছি। তারা শিক্ষা দিত এবং তারা যেটা শিক্ষা দিচ্ছে সেটাই অপরকে তার মতটা চাপিয়ে দিত, এরকম যুক্তি প্রমাণের ওরা তোয়াক্কাও করতো না। এবারে দেখো সক্রেটিসের সময় কি হয়েছে, সক্রেটিস বা প্লেটো কেউ কিন্তু যুক্তির আকারের কথা বিবেচনায় এরা করেনি। অ্যারিস্টটল, এগুলো আমি এখানে ডিটেলসে এত প্রথম থেকে কেন করছি, তোমরা বিপিএসসি এক্সামের কোশ্চেনটা হয়তো দেখেছো এখনো পর্যন্ত, ওখানে দেখবে লজিকের একেবারে শুরুয়াত থেকে
মানে অনেকে আমরা যেরকম কি করি নেটের ক্ষেত্রে বা আমরা গ্রাজুয়েশনে এমএ তে পড়ার ক্ষেত্রে কি করি, একদম শুরুগুলো কিন্তু ইন্ট্রোডাকশন বা লজিকটা কোথা থেকে এসেছে অত ডিটেলসে না পড়ে একদম সোজা যে লজিকটা কষতে শুরু করে দিই, বা আমাদের কোশ্চেনের আনসার ভিত্তিক আমরা কিন্তু পড়তে শুরু করে দিই। কিন্তু এখানে যে কোশ্চেন গুলো এসেছে একদম পুরো শুরুয়াত থেকে, যেহেতু আমি গ্রাজুয়েশনের পুরো লজিকটা আমি করিয়েছি, তো সেখান থেকে হয়তো আমি উত্তরগুলো কিছু করতে পেরেছি। তো তোমাদেরকেও ঠিক সেভাবেই করাচ্ছি। যে কোনো এক্সামের জন্য যেটা মনে হয় আমার একদম কোথা থেকে হলো সেই শুরু থেকে একেবারে যদি আমরা শেষে পৌঁছাই তাহলে পুরো ধারণাটা মাথায় থাকবে। আর পুরো ধারণাটা যখন মাথায় থাকবে যে কোনো ভাবেই কোশ্চেন পড়ুক না কোনো উত্তরটা নিজে নিজে করা সম্ভব। তাহলে সক্রেটিস বা প্লেটো কিন্তু কেউ যুক্তির আকারের কথাটা বিবেচনা করেনি। অ্যারিস্টটলই প্রথম উপলব্ধি করেছিলেন বিচারমূলক চিন্তা নিয়ে এক বিশিষ্ট বিজ্ঞানের বিষয়বস্তু গড়ে উঠতে পারে, এবং আকারের কথাটা কিন্তু অ্যারিস্টটলই প্রথম দিয়েছিল। তাহলে অ্যারিস্টটলকে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের জনক বলা হয়। তার সময় থেকে শুরু করে যুক্তিবিজ্ঞান নিরন্তর এখন পরিবর্তন হয়ে এগিয়ে গিয়ে চলছে। তাহলে প্লেটো এবং সক্রেটিসের সময়ে যে যুক্তিটা ওরা দিয়েছিল সেটা কোনো আকার ছিল না। অ্যারিস্টটল প্রথম কিন্তু বিচারমূলক যে চিন্তা ভাবনা এবং আকারের কথা বলেছিল, এবং অ্যারিস্টটল পাশ্চাত্য দর্শনের যুক্তিবিজ্ঞানের জনক। এটা কিন্তু আমরা অনেকেই পড়েছি, অ্যারিস্টটল পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের জনক। দার্শনিক এবং যুক্তিবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গির বিভিন্নতার জন্য যুক্তিবিজ্ঞান নানা রূপে উপস্থাপিত হয়েছে, তাই তো? দার্শনিক এক একজন এক এক মত দিবে, তাহলে যুক্তিবিজ্ঞানটা সেভাবে বিভিন্ন মতে প্রকাশ পাবে। তাই এই দৃষ্টিভঙ্গির ভিন্নতা অনুসারে আলোচনার যে মানে লজিকের বা যুক্তিবিদ্যার যে প্রকৃতিটা বা আলোচনাটা কোন দিকে যাবে সেটা ভিন্ন ভিন্ন মত আমরা দেখতে পাবো। অ্যারিস্টটল মধ্যযুগীয় তার্কিক সম্প্রদায় পোর্ট রয়্যাল লজিকের নীতি সমূহের যুক্তিবিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যে যুক্তিবিজ্ঞান তাকে সাধারণত আমরা কি বলবো, ট্র্যাডিশনাল লজিক। তাহলে ট্র্যাডিশনাল লজিক প্রশ্ন আসতে পারে যে ট্র্যাডিশনাল লজিক কারা দিয়েছে, তার মধ্যে নাম রাখবো অ্যারিস্টটল, মধ্যযুগীয় যারা, এবং পোর্ট রয়্যাল। আর যুক্তিবিজ্ঞানের সূত্রপাত করেছে অ্যারিস্টটল, এটা আগেই দেখলাম, এবং প্রথম তিনি বচনের আকারের গুরুত্ব রয়েছে। তাহলে আমরা যদি বলি যুক্তির কথা, প্লেটো এবং সক্রেটিস এরাও কিন্তু যুক্তির কথা বলেছিল, কিন্তু কোনো আকার বলেনি। আকারটা প্রথম কে বলেছিলেন, সেটা হচ্ছে অ্যারিস্টটল। তাহলে এবং সেটা কি বলেছিলেন, দেখো, বচনের আকারের গুরুত্ব অনুভব করেন এবং সিদ্ধান্তে উপনীত হন যে সব অনুমান হলো আকার নিষ্ঠ। তাহলে আমরা যে অনুমানগুলো করি সেগুলো প্রত্যেকটার আকার আছে, এটা অ্যারিস্টটল বলেছে। তার যে আবিষ্কার যে প্রথা সিদ্ধির পক্ষে যথেষ্ট। এবার যে সূত্রাবলীর অযথার্থ অনুভব হওয়া সত্ত্বেও সেইগুলোর প্রামাণ্যতায় নির্বিচারে বিশ্বাস স্থাপিত ছেড়ে দাও। এখানটা দেখো, লাইবনিজ প্রতিকায়িত ও সাংকেতিক যুক্তিবিজ্ঞান সৃষ্টির প্রচেষ্টায় সফল হতে পারেনি। লাইবনিজ কিন্তু সফল হতে পারেনি, কারণ অ্যারিস্টটলের যে ভ্রান্তি হতে পারে এ কথা স্বীকার করতে তিনি অসমর্থ ছিলেন। অ্যারিস্টটল তার বিশ্লেষণ পদ্ধতিতে বেশি দূর এগোতে পারেনি। এত ডিটেলসে যাওয়ার দরকার না, শুধু এটা দেখবে যে যুক্তিবিজ্ঞানের অ্যারিস্টটল হচ্ছে আকারের কথা বলেছিল এবং 4টা বচনের কথা বলেছিল, এবং ওই যে বচনের আকারগুলো কি কি ওটা ডিটেলসে আমরা দেখবো। প্রাচীনপন্থী বা অ্যারিস্টটলীয় যারা, ট্র্যাডিশনাল বললাম না, ট্র্যাডিশনাল পন্থী অ্যারিস্টটল, তাহলে প্রাচীনপন্থী বা অ্যারিস্টটলীয় ধারা অনুসারে আকারনিষ্ঠ যে যুক্তিবিজ্ঞানের মূল ভিত্তি কি ছিল, 4টা আমরা বচন পড়েছি, এ ই আই ও, এই চতুর্বিধ 4টা আকার, এই 4টা বচন। তাহলে কোনো উদ্দেশ্য সম্পর্কে কোনো বিধেয়কে স্বীকার বা অস্বীকারের মাধ্যমে বচনের গঠন বা রূপ হয়। ধরো এখানে আমরা এ ই আই ও বচনের ক্ষেত্রে কি হয়, উদ্দেশ্য সম্পর্কে স্বীকার করে, উদ্দেশ্য সম্পর্কে অস্বীকার করে, স্বীকার করলে সেটা সদর্থক, অস্বীকার করলে নগর্থক, এরকম করে আমরা ভাগ করেছি না এ ই আই ও ইউটাকে। তাহলে ন্যায় বা সিলোজিজম হচ্ছে অনুমানের একমাত্র রূপ। এখানে প্রাচীনপন্থী বা অ্যারিস্টটলীয় ধারা অনুসারে যুক্তিবিজ্ঞানের আকারনিষ্ঠ চরিত্রের জন্য অসন্তোষ প্রকাশ করেছে। মানে অ্যারিস্টটল বা প্রাচীনপন্থীরা যে যুক্তিবিজ্ঞানের আকারটা দিয়েছে সেটা মেনে নেয়নি কে, সেটা হচ্ছে ব্রাডলি, বোসাঙ্কেট। এরা কি বলেছে, আধিবিদ্যক যুক্তিবিজ্ঞানীরা, প্রমুখ আধিবিদ্যক। তাহলে এখানে দুটো প্রশ্ন আসছে, 1 নাম্বার হচ্ছে ট্র্যাডিশনাল পন্থী বা প্রাচীনপন্থী যুক্তিবিজ্ঞানীকে, অ্যারিস্টটল। 2 নাম্বার হচ্ছে অ্যারিস্টটলকে স্বীকার করেনি কে বা অ্যারিস্টটলকে অস্বীকার করেছে কারা, তারা হচ্ছে ব্রাডলি, বোসাঙ্কেট, এই নামগুলো এই দার্শনিকরা। এবং ব্রাডলি, বোসাঙ্কেট ওরা কারা, এরা হচ্ছে আধিবিদ্যক যুক্তিবিজ্ঞানী। তাহলে 3-4টা কোশ্চেন হলো যে আধিবিদ্যক যুক্তিবিজ্ঞানী হলো ব্রাডলি এবং বোসাঙ্কেট। তাহলে
এদের মধ্যে তো পার্থক্য কিছু দেখাবে। ওই যে বাস্তব তত্ত্ব থেকে যুক্তিবিজ্ঞানের পৃথকীকরণের বিরোধিতা করেন তারা। তাহলে যে বাস্তব যে তত্ত্ব সেখান থেকে যুক্তিবিজ্ঞানটাকে এরা আলাদা করছে। তাদের মতে যুক্তিবিজ্ঞানের আলোচনার কেন্দ্রবিন্দু হলো অবধারণের স্বরূপ। এখানে এরা কি বলেছিল, আকারনিষ্ঠকে যারা গুরুত্ব দিবে, অ্যারিস্টটলীয়রা কি বলবে, অবধারণটাকে গুরুত্ব দিচ্ছে, আকারটাকে গুরুত্ব দিচ্ছে। আর যারা আধিবিদ্যক যুক্তিবিজ্ঞানী তারা বলছে অবধারণের স্বরূপটা গুরুত্বপূর্ণ। জ্ঞেতা মনের সঙ্গে জ্ঞেয় বস্তুর যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করেছে। এই যুক্তিবিজ্ঞানের ভিত্তি হচ্ছে ঐক্যের মধ্যে পার্থক্যের সূত্র। ঐক্য আছে কিন্তু তার মধ্যে পার্থক্য আছে। শেষ পর্যন্ত এই সূত্রের সঠিক ব্যাখ্যা দিতে তারা পারেনি। আধিবিদ্যক যুক্তিবিজ্ঞানীরা ক্রিটিক করেছে, মানেনি। কিন্তু মানবো না, তোমার যুক্তিটা আমি মানবো না, কিন্তু আমার কি যুক্তি সেটা আমাকে দিতে হবে। আমি তো তোমার যুক্তিটাকে খণ্ডন করে আমার যুক্তি একটা সত্য বা একটা সুন্দর একটা দাঁড় করাতে হবে, তবে না সে দাঁড়াবে। তো সেরকম ভাবে সে কিন্তু তাদের নিজস্ব মতটা ঠিক সেইভাবে দাঁড় করাতে পারেনি তারা আধিবিদ্যক যুক্তিবিজ্ঞানীরা। এর অ্যারিস্টটল কি বলছে, অ্যারিস্টটলীয় যারা ধারা মানে অ্যারিস্টটলকে যারা অনুসরণ করছে সেই যুক্তিবিজ্ঞান ও আধিবিদ্যক যুক্তিবিজ্ঞান উভয়ের মধ্যে বিদ্রোহ দেখা দিল। সেটা কি বিদ্রোহ করেছেন কারা, প্রয়োগবাদীরা। তাহলে যুক্তিবিজ্ঞানকে মানুষের জীবনের উপযোগী করতে হবে। প্রয়োগবাদীদের কথা কি, প্রয়োগবাদীরা অল টাইম বলে না যে ইউজেবল হতে হবে, সবকিছু যেটা আমাদের বাস্তবে কাজে লাগাতে হবে। আচ্ছা, প্রয়োগবাদী দার্শনিক যেমন ও হচ্ছে নামগুলো বলো না, প্রয়োগবাদী দার্শনিকের নামটা আমার ইয়ে আসছে না কেন, কেউ বলো না প্রয়োগবাদী দার্শনিক গুলোর নাম। জেমস জন ডিউই। জন ডিউই কি বলে, ও কিন্তু প্রয়োগবাদী দার্শনিক। আর জন ডিউই কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থায়, আচ্ছা তোমরা আছো তো, আমি লেফট হয়ে যাইনি তো, কারো আওয়াজ পাচ্ছি না, একটু সাড়া দাও না। ম্যাম শোনা যাচ্ছে? আচ্ছা, প্রয়োগবাদী দার্শনিক ম্যামের কথা শোনা যাচ্ছে? সবার কাছে শোনা হ্যাঁ, যাচ্ছে? স্পষ্টই শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি কিছুই শুনতে পাচ্ছি না। তাহলে তুমি একটু নড়াচড়া করো, সবার শোনা যাচ্ছে মানে আমি ঠিক আছি। এরপরে দেখো, প্রয়োগবাদী দার্শনিকদের ওদের মতে তো ইউজেবল হতে হবে। তো প্রয়োগবাদী দার্শনিক ডিউয়ে কি বলেছে, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা বলেছে আমরা যে পুঁথিগত ভাবে বিদ্যা অর্জন করে নিলাম, পড়ে নিলাম, রেখে দিলাম না, সেই বিদ্যাটাকে কাজে লাগাও। আর্ট অ্যান্ড ক্রাফট এর কথা বলেছে। তোমার ওইদিকে আর্ট অ্যান্ড ক্রাফটের কথা তো কি বলে, গান্ধীজি তো বলেইছে। তার সাথে সাথে কিন্তু জন ডিউই কিন্তু ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে যেমন ওই ভোকেশনাল যে ব্যবস্থাটা এসেছে তো ওটা ব্যবহার করেছে। ঠিক সেইভাবে প্রয়োগবাদীরা সবসময় বলবে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে, তাহলে তার গুরুত্ব আছে। তাহলে এবারে প্রয়োগবাদীরা কি বলছে, যে যুক্তিবিজ্ঞানকে মানুষের জীবনের উপযোগী করার জন্য এবং যুক্তি ক্রিয়াকে মানুষের অন্যান্য ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত করার প্রচেষ্টায় তারা মনোবিজ্ঞানকে যুক্তিবিজ্ঞানের ভিত্তি স্বরূপ বলছে। তাহলে কি বলছে, এই যে মনোবিজ্ঞান তাকে আবার যুক্তিবিজ্ঞানের সঙ্গে কালেক্ট করছে। এখানে প্রশ্ন আসতে পারে যদি খুব ডিপে আসে, যে যুক্তিবিজ্ঞানকে মানুষের জীবনের উপযোগী করার কথা কারা বলেছে, প্রয়োগবাদীরা। এবং এই যুক্তিবিজ্ঞানকে মানুষের অন্যান্য ক্রিয়ার সঙ্গে যুক্ত করার জন্য মনোবিজ্ঞানকে কারা যুক্তিবিজ্ঞানের সাথে যুক্ত করেছে, তারা হচ্ছে প্রয়োগবাদীরা। তাহলে তারা যেমন আধিবিদ্যক যুক্তিবিজ্ঞানীদের মতো আকারনিষ্ঠ যুক্তিবিজ্ঞানের নিন্দা করেছেন, তাহলে কি হলো, আধিবিদ্যক যুক্তিবিজ্ঞানীদের মতো। তাহলে আধিবিদ্যক যুক্তিবিজ্ঞানীরা কারা ছিল, ব্রাডেলে বোসাঙ্কেট, তারা কি করেছিল, ওই যে আকারনিষ্ঠ যুক্তিবাদ কারা, অ্যারিস্টটল, তাদেরকে নিন্দা করেছিল না। সেরকম ভাবে ওই যে আবার সত্যের স্বরূপ এবং মানদণ্ড সম্পর্কে ভাববাদী মতবাদের তীব্র নিন্দা করেছে। যারা ভাববাদী তারা কি বলবে, স্বরূপটাকে জানতে হবে, সত্যের স্বরূপটা কি, মেন বিষয়টা কি, ভাবটার কথা গুরুত্ব দেয় তারা। তাহলে সেটাকেও তারা তীব্র সমালোচনা করছে, বিরোধিতা করছে। তাহলে সিজুইকের মতো প্রয়োগবাদী ঠিক করে দেবো আমি, চিন্তন ক্রিয়ার রীতি সম্পর্কে মূল্যবান সংযোজন করলেও যুক্তিবিজ্ঞানের বৈজ্ঞানিক চরিত্রের উন্নতি সাধনে তারা ব্যর্থ হয়নি। দেখো, আমরা কিন্তু লজিক পড়ি, কিন্তু লজিকটা আকারনিষ্ঠ লজিকটাকে কিন্তু আমরা প্রচুর গুরুত্ব দিই, কিন্তু তার আগে এই লজিকটা সম্পর্কে মানে কারা কারা কথা বলেছে এবং লজিকটাকে কারা কারা উন্নত করার চেষ্টা করেছে, এর পিছনের গল্প দেখো। আমরা কিন্তু পড়াশোনা সবাই করেছি, পড়াশোনা করার মধ্যে যে একদম সাকসেস হবে তার কথাটাই কিন্তু বাস্তবে শোনা হয় এবং তার রুল গুলোই ফলো করা হয়। বা ভোটে অনেকজন দাঁড়াচ্ছে, ঠিক আছে, যে লাস্টে জিতছে সেই সর্বসর্বা হচ্ছে।
তার কথাটাই ফলো করা হয়, তাকেই আমরা ভালো করে চিনি। আর প্রচুর মানুষ ভোটে দাঁড়ায়, তাদের কাছে চেনা হয় না। ঠিক সেভাবে এই লজিকটার ক্ষেত্রেও কিন্তু লজিকে অনেকেই এসেছে লজিকটাকে ঢোকার কথা বা লজিকটাকে আলোচনা করার কথা, কিন্তু সেভাবে তারা দাঁড় করাতে পারেনি নিজের মতটাকে। যারা দাঁড় করাতে পেরেছে তার লজিকটাকে আমরা কিন্তু পরীক্ষায় পড়ি বা ব্যবহার করি। তো এখানে প্রত্যেকটা মানুষের যে কিভাবে, এই মানুষ বলতে এখানে প্রত্যেকটা যে দার্শনিক, যেমন তোমার আধিবিদ্যক যারা, প্রয়োগবাদী যারা, তারা কিন্তু ব্যর্থ হয়েছে সেটা এখানে দেখিয়েছি। যে তাহলে এখানে কি হলো, যে সিজুকের মতো যারা প্রয়োগবাদীরাও কিন্তু এখানে ব্যর্থ হলো, তারা উন্নতি সাধন করতে পারলো না। মানে লজিকটা নিয়ে, যুক্তিবিজ্ঞান নিয়ে ভীষণ মানে একটা বিরাট রকম ভাবে বৈজ্ঞানিক ভাবে কিছু আলোচনা করতে পারলো না মানে সে ব্যর্থ হলো মানে তার কথা এখন পড়া যাবে না, তার জন্য আমরা পড়িও না ওদেরকে সেভাবে লজিকে। এবারে সর্ব আধুনিক দৃষ্টিভঙ্গিতে যুক্তিবিজ্ঞানকে মূলত আকারনিষ্ঠ শাস্ত্র রূপে প্রতিষ্ঠিত করেছে। আমরা যুক্তিবিজ্ঞান বলতে কি বলি, লজিক বলতে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি লজিকটাকে বেশি বুঝি, এবং এটা বিশুদ্ধ যুক্তিবিজ্ঞান এবং বিমূর্ত গণিত শাস্ত্রের মতো অভিন্নতা প্রমাণ করে। তাই তো আমরা বিশুদ্ধ যুক্তিবিজ্ঞান যেটাকে, সেটা গণিতের মতো করে আমরা করি না। 19 রুলস অ্যাকচুয়ালি গণিতের মতো, ট্রু ফলস গণিতের মতো আমরা করে থাকি। ট্রু ফলস যেটা ট্রুথ টেবিল মেথডটা, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ যেগুলো সবকিছু কিন্তু আমরা ওইভাবেই করি। তাই বলছি নবতম প্রেরণার জনক হলেন সাংকেতিক বা গাণিতিক যুক্তিবিজ্ঞানী যারা, তারা বিশেষ সাংকেতিক চিহ্ন বা প্রতীক চিহ্নের গুরুত্ব, যে এর মাধ্যমে আকার স্পষ্ট হয়, তারা সাংকেতিক চিহ্ন বা প্রতীকগুলোকে গুরুত্ব দিচ্ছে। এবং সেটা কি, প্রতীক কোথায় আমরা আলোচনা করি, প্রতীক কোথায় ব্যবহার করি, আকারনিষ্ঠ যুক্তিবিজ্ঞানেতে করে থাকি। তাহলে যুক্তিবিজ্ঞানের লক্ষ্য হলো কি, আকারের কি স্বরূপ প্রকাশ করা। সাংকেতিক বা প্রতীকমূলক যে যুক্তিবিজ্ঞান হলো আকারনিষ্ঠ। আর গাণিতিক প্রমাণ পদ্ধতির স্বরূপ বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে সম্পূর্ণভাবে আকারনিষ্ঠ হলে সেইগুলো প্রকৃত প্রমাণ হয়ে উঠতে পারবে। আর অতএব গণিত শাস্ত্র হলো বিশুদ্ধ আকারনিষ্ঠ একটা বিজ্ঞান। সুতরাং যুক্তিবিজ্ঞান তার প্রকৃত লক্ষ্যে উপনীত যখন হতে পারবে, তখন বিশুদ্ধ গণিতের মতো অভেদ হবে। যদি আমরা লজিকটাকে আরো এগিয়ে নিয়ে যাই, পরবর্তী ক্ষেত্রে আমরা যারা লজিক পড়ছি আমাদের মধ্যে থেকে হয়তো পরবর্তী ক্ষেত্রে আরো ভালো কেউ আকারনিষ্ঠ যুক্তিবিজ্ঞানী হবে। তো সেটা যদি সুন্দরভাবে গণিতের মতো করে প্রকাশ করতে পারে, প্রমাণ করতে পারে, তখন একটা আমরা বিশুদ্ধ গণিত হতে পারে, বা বিশুদ্ধ গণিতের সাথে এক বলে আমরা পরে আলোচনা করতে পারি বা আগাতে পারি। এবারে আমরা চলে আসবো, ওটা হচ্ছে পিছনে যে হিস্ট্রিটা আমরা পড়লাম। এবারে যুক্তিবিজ্ঞানের যে প্রকৃতি বা স্বরূপটা কি, আসলে যুক্তিবিজ্ঞানটা কি সেটা এবারে জানবো। এই যুক্তিবিজ্ঞানের স্বরূপ বা প্রকৃতি এখান থেকে বিপিএসসি এক্সামে যে এক্সামে কোশ্চেন এসেছিল। যুক্তিবিজ্ঞানের প্রকৃতি বা স্বরূপ সম্পর্কে মতভেদ রয়েছে, এখন আগেই দেখলাম। তাহলে সাধারণভাবে স্বীকার করা হচ্ছে কি, যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে বিচারমূলক চিন্তা পদ্ধতি। চিন্তা যেটা করি বিচারমূলক চিন্তা, আমাদের দৈনন্দিন জীবনের কোনো সমস্যা সাধনের প্রয়োজন থেকে আমাদের কিন্তু বিচার হয়। আমরা চিন্তা কখন করি, যখন আমাদের কোনো সমস্যায় পড়ি তখনই তো আমরা চিন্তা করি। তাই বলছে তাহলে শুরুটা কখন হচ্ছে, নেচার জানতে চাইছে না, স্বরূপটা জানতে চাইছে যুক্তিবিজ্ঞানে। তার জন্য বলছি যে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্যাগুলো পড়ি, সেটা থেকে সমাধানের জন্য, সেখান থেকে বের হওয়ার জন্য আমরা চিন্তা করি। আর এই চিন্তা যে হয়, সেই চিন্তা থেকেই আমরা কিন্তু বিচার করি। যখন আমরা ঝামেলায় পড়ি তখন তো সেটাকে বিচার করি। অলস চিন্তা স্রোত, দিবা স্বপ্ন, লক্ষ্যহীন চিন্তা, স্মৃতিচারণ। দেখো একটা প্রশ্ন আসতে পারে, আমরা চিন্তা যে করি, চিন্তা থেকে লজিকে এসেছে বুঝতে পারলাম, বা চিন্তাটাকে আমরা যুক্তিবিজ্ঞান বলছি, কিন্তু সব ধরনের চিন্তাটাকে কি যুক্তিবিজ্ঞান বলবো? না, বলা যাবে না। ধরো উল্টো পাল্টা এখন বসে বসে যা খুশি ভাবছি যে আমি দুটো ডানা মেলে আকাশে উড়বো, কোনো লক্ষ্যহীন চিন্তা, কোনো লক্ষ্য নেই, শুধুই চিন্তা করে যাচ্ছি, উল্টো পাল্টা চিন্তা করছি, সব চিন্তাকে কিন্তু তাহলে আমরা লজিকের আওতায় আনবো না। তাহলে এইসব থেকে বিচারমূলক চিন্তা পৃথক। তাহলে এখানে কি কথাটা হলো, বিচারমূলক চিন্তা। দৈনন্দিন জীবনে যে সমস্যা, সেখান থেকে বিচারমূলক চিন্তাটা আনে, কিন্তু যুক্তিবিজ্ঞানে যেটা আলোচনা হয় সেটা বিচারমূলক চিন্তা পদ্ধতি। আর সাধারণ যে চিন্তা, স্বাভাবিক যে চিন্তা, সেটা থেকে কিন্তু আলাদা। তাহলে বিচারমূলক চিন্তার একটা স্বাভাবিক লক্ষ্য থাকে আমাদের, আর যেটা লক্ষ্যহীন সেই চিন্তা কিন্তু বিচারমূলক চিন্তার আওতায় আসবে না। তাহলে বিচারমূলক চিন্তার বিভিন্ন স্টেপ রয়েছে, সেটা সিদ্ধান্তের দিকে এগিয়ে যায়। তাহলে এই ভিত্তিকেই বলা হয় উপাত্ত বা আশ্রয় বাক্য। তাহলে আমরা একটা আশ্রয় বাক্য, দুটো আশ্রয় বাক্য, তিনটা আশ্রয় বাক্য, স্টেপে স্টেপে আসি না। তাহলে এখানে কিন্তু যে কথাগুলো আলোচনা করি সেটা কিন্তু একটা মানে অর্থ ভ্যালু করে, আমাদের সেইটার একটা মূল্য রয়েছে, কিন্তু উল্টো পাল্টা চিন্তার তো মূল্য নেই। তাই বলছে এই যে স্টেপে স্টেপে যেগুলো এগিয়ে আসি সেটাকে উপাত্ত বলি, মানে আশ্রয় বাক্য যেগুলো। এবং এই উপাত্ত বা আশ্রয় বাক্য সাক্ষাৎ অভিজ্ঞতা প্রাপ্ত হতে পারে, আবার পূর্ব থেকে যুক্তিক্রিয়ার ফলও হতে পারে।
তাহলে আমরা যখন ধরো ইন্ডাকশন ডিডাকশন, ইন্ডাকশনের ক্ষেত্রে কি হয়, ইন্ডাকশন মানে আরোহ, আর ডিডাকশন মানে অবরোহ। তাহলে এটা মনে রাখার একটা পদ্ধতি বলছি। ডিডাকশন, ডিডাকশন ডি তো আগে অক্ষর না ইংরেজি লেটারের, আর অবরোহ অটা আগে, ঠিক আছে? তাহলে যেটা ডিডাকশন সেটা হচ্ছে অবরোহ। আর ইন্ডাকশনটা আই, দেখো ইংরেজি লেটারের কিন্তু ডি এর পরে আই অক্ষরটা আছে, আর এটার বাংলা হচ্ছে আরোহ। তাহলে অ এর পরে আ আছে, এইভাবে মনে রাখবে। পরের লেটারটা পরের লেটারের সাথে। আচ্ছা, আরোহ আর অবরোহ, ইন্ডাকশন ডিডাকশন, এটা কি কারো গুলিয়ে যায়? হয়তো এখন আর যাবে না কারো, কিন্তু এক টাইম যেত সকাল। হ্যাঁ দিদি, ইংলিশটা আর বাংলা মনে থাকে। হ্যাঁ, বাংলাতে মনে থাকবে, কিন্তু অবরোহর সাথে ডিডাকশন না আরোহর সাথে ইন্ডাকশন, এটা কিন্তু গুলিয়ে যায়। আমার যেত, কিন্তু আমি ওরকম করে ট্রিক ইউজ করেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটাই বলছিলাম যে ওইটাই গুলিয়ে যেত। এখন কিন্তু তুমি আর যদি বলে গুলিয়ে দিলে যাবে না, এবার ঠিক মনে থাকবে। একদম যাবে না গুলিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটা গুলিয়ে যাওয়া মানে পরীক্ষায় তুমি 2-4 নাম্বার ছাড়লে। জেনারেল পেপারও কোশ্চেন আছে ইন্ডাকশন ডিডাকশন থেকে, আর লজিকও আছে কোশ্চেন। আর এই যে লজিক গুলো পড়াচ্ছি না, লজিক গুলো এটা তো থিওরি ক্লাস, লজিক গুলো যখন প্র্যাকটিস করাবো ওই একদম ওই সিম্বলিক পার্টটা, ওই সিম্বলিক পার্টের সাথে বা থিওরির সাথেও কিন্তু ইউনিট 1, আমাদের নেটের সিলেবাসে ইউনিট 1টা মোটামুটি 80% কভার হয়ে যাবে। হ্যাঁ, এখানে যেটা বলছিলাম যে এই যে উপাত্ত বা আশ্রয় বাক্যগুলো, দেখো প্রথমে যখন আমি অবরোহ বলবো, অবরোহর ক্ষেত্রে কি হয় যে সিদ্ধান্তটা আগে, মানে যে সকল মানুষ করণশীল এটা আগে স্বীকার করে নি। আর আরোহর ক্ষেত্রে কি করি, একটা মানুষ মরলো, দুটো মানুষ মরলো, অতএব সব মানুষ মরলো, এটাই বলছি। প্রথমে চোখে দেখেও হয় আর আগে থেকে স্বীকারও করে নি। এবার দেখো সাধারণভাবে কি বলছে, সম্বন্ধগুলি হলো ব্যক্তকরণ এবং অর্থ প্রকাশের বিভিন্ন রূপ, যেখানে এই সম্পর্ক বর্তমান সেখানেই যুক্তির প্রয়োজন রচিত হয়। মানে এই যে সম্বন্ধগুলো বলছি, মানে একটার পর একটা এলোমেলো ভাবে তো আমরা যে কোনো চিন্তাকে আমরা বলতে পারবো না যে ফিলোসফিক্যাল চিন্তা। এই লক্ষ্যহীন গুলো যেটা লক্ষ্য রয়েছে, মানে যে সম্বন্ধগুলো, স্টেপ গুলো, এই সম্বন্ধগুলো যে ব্যক্তকরণ মানে আমরা যেটা বোঝানোটা বা অর্থটা যে প্রকাশ করি বিভিন্ন রূপে করি, যেখানেই সেই সম্পর্ক বর্তমান সেখানেই যুক্তির প্রয়োজন। মানে যুক্তিটা কিন্তু মানে আনসিস্টেমে বা আনসাইন্টিফিক্যালি হবে না, সেটা সাইন্টিফিক্যালি সিস্টেমেটিক ভাবে হবে যুক্তি বিজ্ঞানটা, এবং সেটা লক্ষ্য থাকবে। যুক্তি বিচারমূলক যে চিন্তা বা যুক্তির সাহায্যে সিদ্ধান্ত বা মত প্রতিষ্ঠিত হয়। তাহলে সিদ্ধান্ত বা মতটা কোথায় হয়, সেটা বিচারমূলক চিন্তাতে হয়। সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়া রূপে বিচারমূলক চিন্তার প্রকৃতি বিশ্লেষণ এবং বৈধ যুক্তি অবৈধ যুক্তি এগুলোর পার্থক্য আমরা নির্দেশ করি। কি সিদ্ধান্ত প্রতিষ্ঠার প্রক্রিয়ার উপরে নির্ভর করে, তাই তো? বৈধ যুক্তি অবৈধ যুক্তি আমরা আলাদা আলাদা ভাগ করি। যে সত্য জ্ঞান লাভের জন্য প্রয়োজন বৈধ যুক্তির স্বরূপ এবং নিয়মগুলিকে জানা। তাহলে আমরা কোনো একটা সত্য বা কোনো একটা বৈধ যখন বলবো, তখন তো বৈধ যুক্তির আমরা কতগুলো নিয়ম মেনে চলি না, যখন নিয়মগুলো বা স্টেপ গুলো ফলো করে তখন সেটাকে বৈধ বলি, আর যেটা বৈধ তখন সেটাকে সত্য বলবো। আর ইন্দ্রিয় লব্ধ প্রত্যক্ষ জ্ঞানের সীমা অতিক্রম করে বহুদূর বিস্তৃত আমাদের জ্ঞানের পরিধি কিন্তু যায়। কিভাবে যায় দেখো, আরোহণ মানে ওই কথাটা বলে না যে একটা দেখলাম কাক কালো, দুটো কাক কালো, অনেকগুলো কাক দেখার পরে আমরা বলি না সব কাক কালো। তাহলে কি হলো, চোখে দেখলাম কিন্তু দেখার পরেও সে জ্ঞানের সীমাটা অতিক্রম করে যাচ্ছে। এই এলাকায় দেখলাম কিন্তু এত বড় এলাকার বলছি সব কাক কালো, তাহলে সেই জন্য বলছে বহু দূর পর্যন্ত আমাদের জ্ঞানের পরিধিতে যায়। এখানে অনুমিতি জ্ঞানই আমাদের প্রধান আশ্রয়। অনুমানে কি হয়, অনুমিতির যে জ্ঞান সেটাকে আমরা অনুমিতি বলি না। দেখো অনুমান, প্রত্যক্ষ অনুমান, উপমান, শব্দ, এগুলো কিন্তু মানে জ্ঞানের মানে পদ্ধতিগুলোকে বলছে। আর যদি বলা হয় প্রত্যক্ষ মানে হচ্ছে অনুমিতি, উপমিতি এবং শব্দ জ্ঞান, এইগুলো হচ্ছে জ্ঞানগুলোর নাম।
সেরকম ভাবে এখানে এই জন্যই বলেছে অনুমিতি কথাটা কেন বলেছে, অনুমান না বলে বোঝা গেল তো, জ্ঞানটা কথা বলেছে ওই জন্য বলেছে অনুমানের ক্ষেত্রে যে জ্ঞানটা হয় সেটা অনুমিতি। তাহলে এই অনুমিতি জ্ঞানের ভিত্তি হলো কি যুক্তি পদ্ধতি, আমরা অনুমান করে নিই যে সব কাক কালো, এই কথাটাই বলছে এখানে। তাহলে অতএব অনুমান ক্রিয়ার রূপ এবং নিয়মাবলী সম্পর্কে সুসংবদ্ধ, সুনিশ্চিত এবং সর্বাত্মক হতে হবে। এই যে জ্ঞান দান করাই হলো যুক্তিবিজ্ঞানের প্রধান কাজ, বোঝা গেল। এরপর কোনো ব্যক্তি মানুষের যুক্তি বা চিন্তা যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়। দেখো যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কি এবং যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কি নয় এটা ফারাক রাখতে হবে। কোন যুক্তিবিজ্ঞানের যে ব্যক্তি, কোন একটা ব্যক্তি মানুষের আমার তোমার আলোচনা শুধু হবে সেটা কিন্তু আবার যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়। যুক্তিবিজ্ঞানের আলোচনা যুক্তির সার্বিক বৈশিষ্ট্য নিয়ে একটা হবে, আর সার্বিক যুক্তির প্রকাশের জন্য এক সার্বিক মাধ্যমের দরকার রয়েছে। আর এই যে সার্বিক মাধ্যম সেটা হচ্ছে ভাষা। এখানে প্রশ্ন এসেছিল যুক্তিবিজ্ঞানে ভাষার কতটা গুরুত্ব। তাহলে যুক্তি বা চিন্তা ভাষা পরস্পর সম্বন্ধযুক্ত। যুক্তিবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি, সেটা হচ্ছে ভাষা, আর সেটা হচ্ছে সার্বিক ভাষা। এবারে তুমি যদি, আমি বলছি গ্লাস আর তুমি যদি গ্লাসটা বলতে তুমি বাটি বুঝো, তাহলে কি এক সার্বিক হবে? সকলকে একই বুঝতে হবে। তাহলে সার্বিক যুক্তির প্রকাশের জন্য সার্বিক মাধ্যমের দরকার এবং সেই মাধ্যমটা সকলেই সমান হতে হবে। তাহলে মেন হচ্ছে মাধ্যম হলো ভাষা। এবার চিন্তার সঙ্গে নিবিড় সম্পর্কে আবদ্ধ হলে যুক্তিবিজ্ঞানের আলোচনায় ভাষার বিশেষ গুরুত্ব রয়েছে। দেখো চিন্তা করলাম মনে মনে, যখন পর্যন্ত চিন্তা করছি সেটা মনেই রয়ে গেল, আমার মনে রয়ে গেল, তোমার মনে রয়ে গেল, তাহলে সেটা লজিক বা একটা যুক্তির আকারে বা স্টেপে সার্বিক ভাবে আসবে কি করে, সেটা তো বাইরে আনতে হবে। তাহলে চিন্তার বিশ্লেষণ, কোনো জটিল ধারণাকে সরল উপাদানে বিশ্লেষণ, সামান্য ধারণার গঠন, চিন্তা ক্রিয়ার সরলীকরণ ভাষার সাহায্যে সম্ভব হয়। বোঝা গেল? এই ক্রিয়াগুলো সবগুলো কিসে হয়? ভাষার সাহায্যে হয়। আর একবার দেখে নাও, চিন্তার বিশ্লেষণ, আমরা চিন্তা করছি সেটা বিশ্লেষণ করব ভাষা দিয়ে। কোনো জটিল ধারণাকে সরল ভাবে বোঝাবো, ধরো এই যে এখানে একটা ভাষা লেখা আছে, আমি তোমাদেরকে বোঝাচ্ছি সরল ভাবে, এটা কিসে? ভাষাতে বোঝাচ্ছি না। সামান্য ধারণার গঠন, সামান্য যে ধারণা আমাদের গঠন হয়, যে একটা কাক কালো, দুটো কাক কালো, 10টা কাক কালো, এরকম করে একটা সামান্য ধারণা গঠন করলাম, মুখে বলে বোঝাচ্ছি না। চিন্তা ক্রিয়ার সরলীকরণ, আমরা চিন্তা যেটা করছি সরল করছি কোথায়? ভাষা, মুখে বলে তোমাদেরকে বোঝাবো। এটাই বলছে ভাষার দ্বারাই সম্ভব। ভাষার মাধ্যমেই চিন্তার আদান প্রদান এবং পুরাতন অভিজ্ঞতার স্মরণ সম্ভব হয়। ভাষার মাধ্যমে আমি আমার চিন্তাটা তোমাকে দিলাম, তোমার চিন্তাটা আমাকে দিলে, তখন আমার চিন্তা হচ্ছিল যে তোমাদেরও এই প্রবলেমটা হতে পারে, যে ইন্ডাকশন ডিডাকশন, অবরোহ আরোহ, এটা আমার হতো, তাহলে আমার চিন্তাটা আমি তোমাদেরকে বললাম, তোমরাও তোমাদেরকে চিন্তাটা বললে, এটা হয়। তাহলে আদান প্রদান কিসে হলো? ভাষার মাধ্যমে হলো। পুরাতন অভিজ্ঞতা, এটা তো আমার পুরোনো অভিজ্ঞতা, এখন হয় না। এখন আমাকে যদি ঘুম থেকে উঠিয়ে এক চাপড় দিয়েও যদি জিজ্ঞাসা করে আমি বলে দেবো, হবে না ভুল। কিন্তু এটা পুরাতন অভিজ্ঞতা, পুরাতন আমার হতো। অতএব তোমরাও যেহেতু নিউ প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হওয়াটা স্বাভাবিক। তাহলে পুরাতন অভিজ্ঞতাটাকে স্মরণ করছি, এটা কিসে? ভাষার মাধ্যমে বলছি। তাই চিন্তার বাহন হিসাবে ভাষা যুক্তিবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত হলেও আকারনিষ্ঠ যুক্তিবিজ্ঞানের ভাষার স্থান কিন্তু কম। তাহলে এই যে ভাষার গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যুক্তিবিজ্ঞানে, কিন্তু এটা প্রশ্ন আসতে পারে যে ভাষার গুরুত্বটা আকারনিষ্ঠ যুক্তিবিজ্ঞানে কি গৌণ না মুখ্য? অবশ্যই গৌণ, মুখ্য না। তাহলে আকারনিষ্ঠ যুক্তিবিজ্ঞানের গুরুত্বটা কোনটা পাবে সব থেকে বেশি? সেটা হচ্ছে সিম্বল গুরুত্ব পাবে, সাইন যেটা। তা অতএব সাধারণভাবে কথা বলা যায় যে চিন্তার পারস্পরিক সংগতি, চিন্তা ও বিষয়বস্তুর সংগতি, ভাষায় প্রকাশিত যে চিন্তার রূপ, এগুলো একত্রে যুক্তিবিজ্ঞানের বিষয়বস্তু। তাহলে এখানে আমি কি বলেছিলাম প্রথমে পয়েন্টটা, যে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি বা স্বরূপ, আসলে যুক্তিবিজ্ঞানটা কি, তার প্রকৃতিটা কি, যুক্তিবিজ্ঞানে আমরা কি আলোচনা করি, ভিতরে কি আছে। তাহলে যুক্তিবিজ্ঞানের ভাষার গুরুত্ব বুঝতে পারলাম, যুক্তিবিজ্ঞানটা কি বুঝতে পারলাম, যুক্তিবিজ্ঞানটা কি নয় বুঝতে পারলাম, এবং যুক্তিবিজ্ঞানে কি কি বিষয় আমরা পড়বো সেগুলো দেখলাম। এরপরে দেখো শাস্ত্র হিসাবে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি। আচ্ছা এগুলো তো সাধারণভাবে বুঝলাম, তাহলে এবার হচ্ছে আচ্ছা যুক্তিবিজ্ঞানকে কি আমি একটা শাস্ত্র হিসেবে আলাদা করে মূল্য দেব? হঠাৎ করে কেন বা যুক্তিবিজ্ঞান আসতে গেল লজিকে, বা যুক্তিবিজ্ঞানকে আলাদা করে শাস্ত্র কেন বলছি? কারো কাছে আনমিউট আছে, মিউট করে দাও। তাহলে এই প্রকৃতি নির্ধারিত হয় তার বিষয়বস্তুর স্বরূপ ও বিষয়বস্তুর আলোচনা রীতির ভিত্তিতে। বিষয়বস্তুর ভিত্তিতে দু রকমের বিজ্ঞান হতে পারে। মিউট করে দাও, হ্যাঁ কারো কাছে বলছি। তাহলে
এই প্রকৃতি নির্ধারিত হয় বিষয়বস্তুর স্বরূপ এবং বিষয়বস্তুর আলোচনার ভিত্তিতে। বিষয়বস্তুর ভিত্তিতে, তাহলে এর বিষয়বস্তুটা কি দু রকমের, একটা হচ্ছে বস্তুনিষ্ঠ, আকারনিষ্ঠ। এরপরে দেখো, নিছক বস্তু সত্তা যে বিজ্ঞানের আলোচ্য বিষয় তাকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। তাহলে যেটা বিজ্ঞানে আমরা আলোচনা করি যে বিষয়টা, সেটা কি হলো, সেই বস্তুটা হচ্ছে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। অপরপক্ষে যেটা আকার আলোচনা করা হয়, আকারনিষ্ঠ বিজ্ঞানে কি হয়, কোন বস্তুর আকারের স্বরূপটা বা স্বভাবটা আলোচনা করব। সমস্ত জড়বিজ্ঞান, প্রাণীবিদ্যা ইত্যাদি বস্তুনিষ্ঠ বিজ্ঞান, আর গণিত শাস্ত্র হচ্ছে আকারনিষ্ঠ বিজ্ঞান। কেন বলছি এগুলো ডিটেলসে বোঝা যাবে, আগে এগুলো কেন আলাদা ভাগ ভাগ করে দিলাম। এবারে আলোচনা রীতি অনুসারে বিজ্ঞানগুলিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তাহলে বস্তুনিষ্ঠ, একটা আদর্শনিষ্ঠ। এই বিষয়নিষ্ঠ বিজ্ঞান আলোচ্য বিষয়ের প্রকৃত স্বরূপের বর্ণনা দেয়। বিষয়নিষ্ঠ মানে সেটা হচ্ছে আলোচ্য যে বিষয়টা তার প্রকৃত স্বরূপটার বর্ণনা দেয়। অপরপক্ষে যেটা আদর্শ, সেটা কি করে, যে কোনো আদর্শের দিকে লক্ষ্য রেখে কোনো বিষয়ের যে রূপ কেমন হওয়া উচিত সেটা নির্দেশ দেয় আদর্শনিষ্ঠ বিজ্ঞানে। আর বিষয়নিষ্ঠ বিজ্ঞান কি হচ্ছে, বিবরণমূলক, আদর্শনিষ্ঠ বিজ্ঞান সমালোচনামূলক। তাহলে আগে বুঝে নিলাম বিষয়নিষ্ঠ কি, আদর্শনিষ্ঠ কি, তারপরে দেখবো যে যুক্তিবিজ্ঞানটা কি, তা কার আন্ডারে পড়ছে। তাহলে বিষয়নিষ্ঠ বিজ্ঞানটা কি, সেটা হচ্ছে বিজ্ঞান বিবরণমূলক, মানে বিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করে। আর আদর্শটা কি হয়, সমালোচনামূলক, এটা করা উচিত, এটা করা উচিত নয়, এই ধরনের সমালোচনা হয়ে থাকে। তাহলে যুক্তিবিজ্ঞানের কি কোনটার আন্ডারে পড়বে, যুক্তিবিজ্ঞান আকারনিষ্ঠ বৈশিষ্ট্যের প্রতি ইতিমধ্যে ইঙ্গিত করা হয়েছে। মানে এই যে যুক্তিবিজ্ঞানটা, তাহলে আমি আকারনিষ্ঠর দিকে যাচ্ছে, যে বিশিষ্ট স্বভাবের রীতিকে অবলম্বন করে আমাদের চিন্তা ক্রিয়া আবর্তিত হয় তাকে চিন্তার আকার বলা হয়। দেখো, যে বিশিষ্ট স্বভাবের রীতিকে, রীতি মানে এখানে নিয়ম, অবলম্বন করে, সেই নিয়মটাকে অবলম্বন করে আমাদের চিন্তা ক্রিয়া আবর্তিত হয়। কোনো একটা রুল আছে, কোনো একটা নিয়ম আছে, সেই নিয়মে যখন আমি চিন্তাটা করব তাকে চিন্তার আকার বলা হয়। আর নানাবিধ বস্তুর, মানে প্রচুর বস্তু আছে, সেই বস্তুর চিন্তার মধ্যে যে সার্বিক এবং সাধারণ ধর্ম, অনেক চিন্তা করি তার মধ্যে একটা সাধারণ ধর্ম থাকবে, তাকে চিন্তার আকার বলি। আর যুক্তিবিজ্ঞান এই আকার নিয়েই আলোচনা করে। বোঝা গেল? তাহলে যুক্তিবিজ্ঞান আকারনিষ্ঠ বিজ্ঞান। বিভিন্ন বস্তুর চিন্তার মধ্যেও চিন্তার আকার বিস্তৃত থাকে। তাহলে বিভিন্ন বস্তু রয়েছে, বিভিন্ন বস্তুর মধ্যে আলোচনা করলেও চিন্তার একটা আকার থাকে। তাহলে চিন্তার যে আকারগত স্বভাব যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয়। যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কি, প্রথমত সেটা হচ্ছে চিন্তার যে আকারটা, সে আকারটা নিয়ে আলোচনা করে, এটা আকারনিষ্ঠ বিজ্ঞান। চিন্তার আকারগত স্বভাব যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয়। বোঝা গেল? যুক্তিবিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান রূপেও চিহ্নিত করা হয়। তাহলে প্রথমে আকারনিষ্ঠ বলে দিলাম যুক্তিবিজ্ঞান, এবারে আদর্শনিষ্ঠ কিভাবে, দেখো, বৈধ যুক্তি বা চিন্তার লক্ষ্য হলো সত্য করা। আমরা যখন বৈধতা অবৈধতা প্রমাণ করি, সেখানে কি যেটা সত্য সেটাকে বৈধ বলবো। তাই বলছে বৈধ যুক্তি বা যে বৈধ যে চিন্তা, তার লক্ষ্যটা থাকে সবসময় আমরা সত্য জ্ঞানটাকে অর্জন করব। তাহলে এই যে আদর্শ, এটা তো একটা আদর্শ, এই আদর্শের আলোকে বা এই আদর্শের ছত্রে যখন যুক্তি বা চিন্তার বৈধতা অবৈধতা নির্ণয়ের উদ্দেশ্যে বৈধ যুক্তি বা চিন্তার নিয়মাবলীর যে প্রকৃতি বা প্রয়োগকে নির্দেশ করে এই যুক্তিবিজ্ঞান। যুক্তিবিজ্ঞানে কি হয়, যখন বৈধ বলি সেখানে তো এই যে নিয়মগুলো, রুলগুলো মেনে চলে না, মেনে যদি চলে তাহলে সেটা বলি বৈধ, যদি না রুলগুলো সব ফলো করে তাহলে সেটা আমরা অবৈধ বলি। আর বৈধ যুক্তির নিয়মাবলী নির্ণয় এবং সেগুলি সম্পর্কে জ্ঞান দান, ওই নিয়মগুলির সাহায্যে কোনো যুক্তির বৈধতা, তাহলে বৈধ যুক্তির কি হলো, নিয়মাবলীগুলো নির্ণয়, সেগুলোর জ্ঞান দান, সেগুলোর যে বৈধতা অবৈধতার নির্ণয়, উভয় প্রকার ক্রিয়া সম্পাদন করে বলে সাধারণভাবে যুক্তিবিজ্ঞানকে একাধারে বিজ্ঞান এবং একাধারে কলাবিদ্যা। তাহলে দেখো, যুক্তিবিজ্ঞান কলাবিদ্যা অপশন দিতে পারে যুক্তিবিজ্ঞান কি 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 নয়, কি কি হয়, তাহলে এগুলো অপশন সব দিয়ে দিল, তখন তুমি সবগুলো সিলেক্ট করবে। এবারে প্রয়োগ ধর্মের দিক লক্ষ্য করে অনেকে যুক্তিবিজ্ঞানকে ব্যবহারিক বিজ্ঞানও বলে। তাহলে অবশ্য কি অর্থে যুক্তিবিজ্ঞানকে কলাবিদ্যা বলা যাবে বা আদর্শ নিষ্ঠ হলে কোনো বিজ্ঞানকে ব্যবহারিক বিজ্ঞান বলা যাবে কিনা সে নিয়ে আলোচনার অবকাশ। এগুলো আলোচনা করতে হবে, এগুলো মানে ডিটেলসে সেরকম ভাবে প্রমাণিত হয়নি, কিন্তু আমরা যেটা দেখতে বললাম যুক্তিবিজ্ঞানকে আকারনিষ্ঠ যুক্তিবিজ্ঞান বলবো, যুক্তিবিজ্ঞানকে আদর্শনিষ্ঠ যুক্তিবিজ্ঞান বলবো, যুক্তিবিজ্ঞানের আলোচনার বিষয়গুলো কি,
সেটা হচ্ছে জানতে পারলাম। যুক্তিবিজ্ঞান তাহলে কি হচ্ছে, যুক্তি ও তার প্রকৃতি। আচ্ছা, এর নিচে এগুলো ডিটেলস আলোচনা করা আছে। আমার না আজকে শরীরটা খারাপ আছে, আমি আজকে এখানেই রেখে দিলাম, কালকে এখান থেকে পড়াবো, আরোহ অবরোহ ডিটেলস পড়াবো। তোমরা আছো না ক্লাসে? হ্যাঁ ম্যাম আছি আমি। ঠিক আছে, এখানে এতটা আজকে পড়ালাম। এর মধ্যে যদি কারো ডাউট আছে তো কোনো কিছু প্রশ্ন আছে তো করো। এটা একদম শুরুয়াত, হয়তো মনে হচ্ছে যে এটা তোমাদের কোনো ভ্যালু নাই, মূল্য নাই, কিন্তু পড়ার পরে বা পুরো লজিক কমপ্লিট করার পরে যখন কোশ্চেন প্র্যাকটিস করতে যাবে না, তখন এগুলোর সাথে বিভিন্ন মানে কালেক্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে কারো কোনো কিছু বলার নাই তো, আমি তাহলে এখানেই রেখে দিলাম।